প্রতিটি ধর্ষণের জবাবদিহিতা, তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা সাধারণ নারীরা এই রাজু ভাস্কর্যের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আশা করবো আমাদের আশেপাশে যেসব নারীরা কিংবা নিপীড়নের বিরুদ্ধে যেসব পুরুষরা আছেন তারাও আমাদের সাথে এসে সংহতি জানাবেন। আমরা সবাই মোটামুটি আরজিকর হসপিটালের ঘটনাটা জানি। পরবর্তী বক্তারা বিস্তারিতই বলবেন, আমি ছোট করে বলি। একটা মহিলা ডাক্তার, সে ইন্টার্ন ডাক্তার, পোস্ট গ্রাজুয়েটে, সে সেকেন্ড ইয়ারে, সে হাসপাতালে 37 ঘন্টা টানা ডিউটি করার পরে তাদের সেমিনার হলে বসেছিল, ঘুমোচ্ছিল। 37 যারা ডাক্তার তাদেরকে এরকম লম্বা সময় কাজ করতে হয়। তারপরে সে সেমিনার, কোনো তাদের থাকার আলাদা ব্যবস্থা নাই, সে সেমিনার হলে যখন ঘুমাচ্ছিল রাত 3টা পর্যন্ত তাকে শেষবার ডাকা হয় মানে স্বাভাবিক অবস্থায়। এরপর রাত 4টার দিকে একজন কলকাতা পুলিশের কোন একজন কর্মচারী হাসপাতালের রুমে ঢুকে। এরপরে নানা ঘটনা, 40 মিনিটের মতো নৃশংস একটা বর্বর আক্রমণ হয়। একটা মহিলাকে তার এমন নির্যাতন করা হয়েছে, তার শরীর পায়ের মাঝখান দিয়ে তাকে বেফাত করে ফেলা হয়েছে। এরকম ঘটনা কিন্তু নতুন না, আমাদের দেশেও কিন্তু এই ধরনের ঘটনা কম না। শহীদ মিনারের পেছনে আমাদের এটা 2021 সালের ঘটনা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শহীদ মিনারের পেছনে নুন নামের 15 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে নির্বন্ধ করে হত্যা করা হয়। এটাই আসলে আমরা কতবার দাঁড়াবো বলেন? এক একটা ধর্ষণ হওয়ার পরে যদি আমরা এখানে রাজুতে এসে দাঁড়াইতে হয়, তাহলে আমাদের প্রত্যেকদিন 24 ঘন্টাই রাজুতে দাঁড়ায় থাকতে হবে। তাহলে আমাদের বাংলাদেশে না, বিশ্বে তো হচ্ছে, আমাদের বাংলাদেশে প্রতি মিনিটে 4 জন নারী ধর্ষণ হয়। এখন আমি যদি প্রতিটা ধর্ষণের প্রতিবাদে এখানে এসে দাঁড়াতে চাই, তাহলে আমার সারা দিন সারা বছর এই জায়গাতেই এসে দাঁড়ায় থাকতে হবে। আমরা চাই আপনারা সচেতন হন, নারীরা আওয়াজ তুলুন। আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো অন্যায় রাখেন, কখনো চুপ থাকবেন না, অন্যকেও চুপ থাকতে দেবেন না, নিজেও চুপ থাকবেন না। এটার পাশাপাশি আমাদের যেসব ভাইরা আছেন, আপনারা আমাদের ভাই, কারো বাবা, কারো প্রেমিক, অনেক ধরনের সম্পর্ক। আপনারা যদি নিজেরা সেই ধরনের ভিন্ন কাজ করবেনই না, কিন্তু কেউ যদি এই ধরনের কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা প্রতিরোধ করবেন এবং সেটা সোচ্চারভাবে প্রতিবাদ করবেন। আচ্ছা, এখন আমাদের মধ্যে পুরো ঘটনা নিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবে পদার্থ বিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে কাছে। এই ভয়ানক ধর্ষণের ঘটনাটা ঘটে গেল, সেটা নিয়ে আমি একটুখানি বলে দিই। তো গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ডক্টর 36 ঘন্টা ডিউটি করার পরে একটুখানি রেস্ট নেওয়ার জন্য একটা রুমে গিয়েছিল, একটু ঘুমানোর জন্য। কারণ ওখানে কোনো হসপিটালে ইন্টার্ন ডক্টরদের রেস্ট করার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তো সে খুঁজে খুঁজে একটা রুমে গিয়ে একটু রেস্ট নেয়। এরপরে কি হলো, তার রেস্টটা একদম বন্ধ হয়ে গেল। কিভাবে মানুষজন সেটা জানতে পারলো? অলমোস্ট 4টার দিকে দেখা যায় যে তার অর্ধনগ্ন বিকৃত একটা লাশ পড়ে আছে। এটাকে প্রথমে মেডিকেল অথরিটি কোনো রকমের কোনো কথা ছাড়া এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরে তার লাশ তার বাবা মাকে দেখতে দেওয়া হয় না। তারপরে অনেক চাপের মুখে প্রশাসন পোস্টমর্টম করে। পোস্টমর্টমের পরে দেখা যায় তার শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল, যেখানে একজন পুরুষ স্বাভাবিকভাবে 5 থেকে 6 গ্রাম বীর্য দিতে পারে, সেখানে 150 গ্রাম। আশা করি আপনারা হিসাবটা করে নিতে পারবেন। তারপরে দেখা যায় তার পা পুরো এরকম করে টেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছিল। কিভাবে? তার পেলভিক গার্ডও তখন ভেঙে গিয়েছিল। না হলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, আপনারা পা এতখানি ছড়াতে পারবেন না। তার ভ্যাজাইনা থেকে ব্লিডিং হচ্ছিল। তার চোখে, তার মা যেটা বলেছিল, তার চোখে চশমার গ্লাস ঢুকে গিয়েছিল। এরপরে পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় তার গলা এত জোরে চেপে ধরা হয়েছিল যে তার চোখ থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। আপনারা একটুখানি ইমাজিন করেন, আমি 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে, কয়জন রেপ করেছে, কতখানি কষ্ট হয়েছে, এটা আমি বোঝাতে চাবো না। আপনারা শুধু ভাবেন, আপনার হাতটি ভেঙে ফেলা হয়েছে, আপনার গলা এত জোরে চেপে ধরা হয়েছে
আমরা সেটা মনে করে দিচ্ছি, কারণ যে রুমে তার লাশ পাওয়া যায় সেটা ঠিক 2 দিন পরে রেনোভেশনের জন্য দিয়ে দেওয়া হয়। কেন? এটা কি তারা জানে না যে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য তাকে এটা এভিডেন্স হিসেবে সংরক্ষণ করতে হবে? তারপরে 14ই আগস্ট, গত 14ই আগস্ট প্রায় 1000 জনের মতো মানুষ ঢুকে আরজিকর মেডিকেল কলেজে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে এই যে রুমটার এভিডেন্স আমাদের দরকার ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। তাহলে কি আমি বলতে পারি না যে মেডিকেল কলেজের যে প্রশাসন তারা অনেকখানি অসহযোগিতামূলক আচরণ করেছে বা তারা কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? আপনাদের কি এগুলি স্বাভাবিক লাগে? অবশ্যই লাগার কথা না। এরপরে আমরা যদি ওপার বাংলার কথা নিয়ে আমরা মাথা নাও ঘামাতে চাই যে আমাদের দেশটা আমরা কেন ভাববো, আমাদের দেশে নারীদের অবস্থাটা আপনারা একবার ভাবেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যাকাণ্ডের কথা আমরা মোটামুটি সবাই জানি, মুনিয়া হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এই যে আলোচিত হত্যাকাণ্ডগুলো, সেখানে মানে সাক্ষ্য প্রমাণ, মেডিকেলের রিপোর্ট সবকিছু থাকার পরেও, এত বছর পরেও কেন কাউকে ধরতে পারছে না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই অসহায় যে এত তদন্ত করার পরও, এত জায়গায় ঘোরাফেরা করার পরেও তারা কোনো কালপ্রিটকে ধরতে পারছে না? আচ্ছা, আমরা বুঝলাম যে এখানে হয়তো বা কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বা উপর থেকে এমন কোনো প্রেসার আসছে যে তারা কোনো কিছু করতে পারছে না। একজন সাধারণ নারীর কথা আপনি ধরেন, আমি শুধু ছোট একটা পরিসংখ্যান বলি, 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 4500 ধর্ষণ মামলার মধ্যে কয়জন বিচার পেয়েছে? আপনাদের কারো আইডিয়া বা কেউ গেস করতে পারবেন? অবিশ্বাস্য একটা সংখ্যা। প্রায় 4500 ধর্ষণ মামলার মধ্যে শুধুমাত্র 5 জন সাজাপ্রাপ্ত হয়েছে। আপনারা কি এটা ইমাজিনও করতে পারেন? ধর্ষণ মামলায় যেখানে বায়োলজিক্যাল রিপোর্ট থাকে, এভিডেন্স থাকে, এরপরে আমরা ধর্ষণের বিচার পেতে এত গড়িমসি করতে হয়, প্রায় 12-14 বছর লেগে যায় এই বাংলাদেশের এই নিয়ম নীতি ঠেলে ঠেলে বিচার আদায় করার জন্য। সেখানে যেখানে প্রত্যেকদিন নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেটার জন্য আমরা কোনো ল বা কোনো শাস্তি কিভাবে আশা করব বলেন? মানে এভিডেন্স থাকার পরেও যেখানে আমরা বিচার পাচ্ছি না, সেখানে হ্যারাসমেন্টের তো কোনো বিচার থাকেই না। কেউ আপনাকে টাচ করলো, এটা কি প্রমাণ থাকে বলেন যে আমি আপনাকে দিব, আপনারা প্রমাণ সাপেক্ষে বিচার কার্য চালাবেন? গত যেই সরকার ছিল, আমরা তো তার আমলে দেখলাম যে আমরা ধর্ষণ বা নারী নিপীড়নের বিশেষ কোনো সুবিধা বা বিশেষ কার্যকরী কোনো লটা দেখতে পাই নাই। কিন্তু এই যে এই স্বৈরাচার পতনের আন্দোলনটা হলো, সেখানে কিন্তু মেয়েদের অনেক বেশি পার্টিসিপেশন ছিল। তো এই সরকারের কাছে আমরা একটা দাবি রাখতেই পারি যে যেই মেয়েরা এত বাধা বিপত্তি অতিক্রম করে একটা স্বৈরাচার সরকার হটিয়ে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেখানে কি তারা একটুখানি সেফটি আপনারা তাদের এনশিওর করতে পারবেন না? আমরা এই সরকারের কাছে চাবো যেন এই অর্ধেক জনসংখ্যার সেফটি যেন তারা এনশিওর করতে পারেন। আর আগের যে ল আছে সেগুলো ভালোই স্ট্রিক্ট ছিল, কিন্তু সেগুলোর ফাঁক ফোকর দিয়ে অনেক ঢিলেমি করে 12-14 বছর জরিমানা না, এই যে ক্ষতিপূরণ সেটা আসলে কিভাবে দেয়া হবে এগুলো নিয়ে অনেক টাল বাহানা করতে করতে কেউ আসলে ন্যায় বিচারটা পায় নাই বা পাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তো আমরা এই যারা সাধারণ নারীরা আছি, যারা এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় বা যাওয়ার সম্ভাবনা প্রতিদিনই থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত যেন এই সরকার করে, যেসব আইন নিয়ম নীতি আছে সেগুলো যেন শক্ত হাতে প্রয়োগ করে। আমি শুধুমাত্র এটাই চাবো, আর কোনো চাওয়া নাই। কারণ আপনাদের কোনো কোন রকমের কোনো বিচার বিবেচনা বোধ থাকলে একটার পর একটা কেস তো হয়ে যাওয়ার কথা না, একটা হওয়ার পরেই তো সবাই সোচ্চার হয়ে যাওয়ার কথা। কিন্তু সবাই সোচ্চার হচ্ছে না, পরিবর্তন আসছে না, ছেলেদের